পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নাইয়ার ফেসবুক লাইভ গ্রুপে আমি চলে এসেছি। আপনারা চলে এলে আমি আজকের অনুষ্ঠান শুরু করব। অঙ্কিতা চক্রবর্তী লিখলেন, স্বাগত, সাউন্ড ক্লিয়ার। বেশ, শুভেচ্ছা রইল অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। ঘড়িতে ঠিক সন্ধে 6টা, নির্ধারিত সময় অনুযায়ী চলে এসেছি। সকলে তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলে আমি আজকের পথ হাঁটব। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছে, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আর দেরি না করে সবাই তাড়াতাড়ি চলে আসুন এবং আপনাদের সকলের সম্মতি পেলে আমি অনুষ্ঠান শুরু করব। কেশব রঞ্জন লিখেছেন, স্বাগত। ধন্যবাদ। আলপথ ধরে হাঁটতে হাঁটতে গোধূলি বেলায় হাজির নাইয়ার ফেসবুক লাইভে। একটা ঘন্টা আপনাদের সাথে সময় কাটাবো, কথায়, কবিতায়, গল্পে, আড্ডায়। আজকের অনুষ্ঠান শুরুতে যার কথা না বললেই নয়, তিনি আমাদের সবার প্রিয় বাবুদা। যিনি সমস্ত শিল্পীদের নৃত্য, গান, আবৃত্তি, বিভিন্ন শিল্পীদের আশ্রয়স্থল। বাহ, অনেকেই চলে এসেছেন, খুব ভালো লাগছে। প্রথম থেকেই অনেককে দেখতে পাচ্ছি। আশা রাখবো তারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যেটা বলছিলাম বলি, তিনি আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় মুখ, সংস্কৃতির অঙ্গনে বিচরণ করেন এবং শিল্পীদের আশ্রয়, ভালোবাসার জায়গা। তার সাথে সাথে আরেকজন যার নাম আমায় উচ্চারণ করতেই হবে, তিনি অঙ্কিতা চক্রবর্তী, যার অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরূপ আজকের এই লাইভ অনুষ্ঠান। যিনি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটি শিল্পীকে গাইড করেছেন এবং তার সাথে সাথে বলি আমাকেও। তার প্রতি থাকলো আমার কৃতজ্ঞতা এবং নাইয়া ফেসবুক গ্রুপে যারা যেভাবে যুক্ত প্রত্যেকের জন্যই থাকলো আমার ভালোবাসা। কৌস্তব বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
হোক শুভ সূচনা। কেশব রঞ্জন লিখেছেন কবিতার উচ্চারণ বর্ণময় হোক। বেশ, শরৎকাল চলে এসেছে, আকাশে বাতাসে খুশির ছোঁয়া, ঢাকে কাঠি পড়েছে। তাই আজকের অনুষ্ঠানের সূচনা করব শরতের একটি কবিতা দিয়ে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। ওই শোনো মা, আসছে আবার দুর্গা দেবী, ঢাক বেজেছে ময়না পাড়ায়, খুশির ছোঁয়া আকাশ জুড়ে, মাঠ দেখছে কাশের দোলা, রত্না মিনি হাসি খুশি, সাদা শাড়ি লাল পাড়েতে কপালে আঁকা সিঁদুর টিপে, হাতের মুঠোয় ফুলের সাজি, বোল তুলেছে ঢাকি ভায়া, খুশির ভেলায় বুবান কৃতি, শরৎ এলে কেমন দোলে শিউলি ফুল গাছের তালে, চারদিকে কদম তোলে কাসর ঘণ্টা ধূপ ধুনোতে, গ্রাম শহরে ফড়িং ওড়ে, বাজনা বাজে বাজনা বাজে, শরৎ আসে ঢাকের তালে, ঢাক বেজেছে ময়না পাড়ায়, ধূপ ধুনোতে শরৎ আলোয়, দুর্গা আসে দুর্গা আছে, আগমনীর বাজনা বাজে, বোল তুলেছে ঢুলি ভায়া, ঢাকে কাঠি কাসর ঘণ্টা, খুশির ছোঁয়া মাঠ পাড়াতে, পদ্ম ফোটে গাছের ডালে, শিউলি ফুল গাছের তলে, শরৎ আসে দুর্গা আছে, ধান দুর্বা প্রদীপ আলোয়, সবুজ ঘাসে শিশির ফোঁটা, দুর্গা আসে নিজের ঘরে, দুর্গা আসে নিজের ঘরে। যে কবিতাটি শোনালাম, কবিতাটি নাম শরৎ এলে দুর্গা আসে। কবিতাটি লিখেছেন কেশব রঞ্জন। শিউলি ফুলের একরাশ ভালোবাসা, ভালোবাসা নিলাম এবং তার সাথে ভালোবাসা দিলাম। রৌনক ভট্টাচার্য লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ। ইমরান আলী লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, আজকের অনুষ্ঠান খুব ভালো হবে এই আশা রাখি। আপনারা সবাই সাথে থাকলে অনুষ্ঠান ভালো হবে, তাই আপনারা সাথে থাকুন। সঞ্জীব চন্দ্র লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এইভাবে আপনারা যদি লিখতে থাকেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি চাই আমার নিবেদনের সাথে সাথে আপনারা লিখুন, এবং আপনাদের যদি আমার কাছে কোনো কিছু শুনতে ইচ্ছে করে অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন, আমি শোনানোর চেষ্টা করব। আমাদের মনে একটা এখন খুশি খুশি ভাব, যেহেতু একদম পুজোর সামনেই, আর কয়েকটা দিন পরেই আসছে পুজো। পুজো এসে গেছে দেবনিষ্ঠা জানার কবিতার উচ্চারণে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলকেই ভালো থাকতে হবে, পুজোর দিনগুলোকে ভালো করে যদি আমরা কাটাতে চাই। মনের মতো উপস্থাপনা, অনেকখানি ভালো লাগা। এরপরে
আমাদের তো বেশ মনে আনন্দ, তার সাথে ছোট্ট ছোট্ট ফুলগুলো, আমার ছোট্ট ছোট্ট বন্ধু, তাদেরও খুব আনন্দেই সময় কাটছে। যদিও করোনা এসে কিছুটা কাল বিলম্ব করেছে বটেই এবং সব কিছুর পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, তবুও সেই আনন্দতে তেমন কিছু ভাটা পড়েনি। যতটা সম্ভব আমরা সেই করোনাকে সাথে নিয়েই, মানিয়ে নিয়েই সব কিছু করছি। তো এবারে যে কবিতাটি শোনাবো আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য, তাদের মন আনন্দে ভরিয়ে দিতে, তাদের কথা ভেবেই আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো? এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা
ছিল মায়ের কাছে। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য বীরপুরুষ কবিতাটি থাকলো। অঙ্কিতা চক্রবর্তী লিখেছেন, ছোটবেলা মনে পড়ে গেল এই কবিতাটা শুনে। আমি ছোটবেলাতেই আপনাদেরকেও ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। অঙ্কিতা চক্রবর্তী, লাভলি, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা গাঙ্গুলি লিখেছে, অনবদ্য উপস্থাপনা, ধন্যবাদ। কাঞ্চন কর্মকার লিখেছেন, কনগ্র্যাচুলেশনস, থ্যাংক ইউ। সঞ্জীব চন্দ্র লিখেছেন, একটি তালের কবিতা শোনার ইচ্ছে রইল। হ্যাঁ, আর তালের কবিতা শোনাবো, একটু থাকতে হবে তার জন্য। কেশব রঞ্জন লিখেছেন, সুবোধ সরকারের কোনো কবিতার উচ্চারণ। বেশ, তাই হবে। কেশব রঞ্জন লিখেছেন আরও, জয় গোস্বামী কোনো একটি কবিতা। ঠিক আছে, শোনাবো। সববার অনুরোধ রাখবো, কাউকে কষ্ট দেব না। প্রিয়াঙ্কা গাঙ্গুলি, পুজোর সাজ কবিতাটা শোনালে ভালো হয়। ঠিক আছে। কৌস্তব বন্দ্যোপাধ্যায়, সুন্দর লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকলে, এইভাবে উৎসাহ দিলে, এত অনুরোধ এলে আমার আবৃত্তি শোনানোর ইচ্ছেটা বেড়ে যায়, খুব ভালো লাগে মন থেকে। আর আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই আমার বিশ্বাস কবিতা প্রেমী, তাই আমাকে আমার কবিতা শুনছেন এবং লিখছেনও। রাজু পাল লিখেছেন, গান শোনাবেন একটা। আজকে তো আসলে কবিতার জন্যই এসেছি, যদি কোনোদিন গানের জন্য আসি অবশ্যই শোনাবো। এরপরে তাহলে অনুরোধের কবিতাতেই যাই। সুবোধ সরকারের লেখা একটি কবিতা তাহলে শোনাই। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। কবি সুবোধ সরকার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? পৃথিবীতে যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কী দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কী দোষ করেছে? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার,
আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুঁটি চেপে ধরেন। ধিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলাম, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনও আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশ আরও 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। আরও 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 অনেক পোড়া গুজরাট তৈরি হবে। সুবোধ সরকারের কবিতাটি শোনালাম। আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা, আমি জানি আপনাদেরও পছন্দের। একটা কথাই সবসময় বলার, বা আমরা আমাদের মনটাকে বড় করতে হবে। ভালোবাসা কোনো ধর্ম মানে না। ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা হয়ে যায়। প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান করা, সম্মান দেওয়া আমাদের কর্তব্য। প্রিয়াঙ্কা গাঙ্গুলি, অসাধারণ একরাশ মুগ্ধতা, ভালো লাগা। সঞ্চারী দাস লিখেছেন শুভ সন্ধ্যা, ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিতল ব্যানার্জি লিখেছেন শুভেচ্ছা রইল, ধন্যবাদ। কেশব রঞ্জন লিখেছেন অসাধারণ কবিতার উচ্চারণ দেবনিষ্ঠা জানো, ধন্যবাদ।
আজকে নানান কবিতার ডালি নিয়ে বসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা রাখবো আপনারা শুনবেন, আপনাদের অনুরোধ আমাকে লিখে জানাবেন। আসলে কি বলুন তো, আমি আপনাদের তো দেখতে পাচ্ছি না, আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। তাই চোখে দেখতে না পারলে আমাকে তো অনুভব করতে হবে যে আপনারা আছেন। সেই কারণেই বলা, আপনারা যদি লিখে জানান তাহলে আমি অনুভবে বুঝতে পারবো আপনারা আমার সাথে আছেন, আমার সাথে পথ হাঁটছেন। আরেকটি অনুরোধ ছিল জয় গোস্বামীর একটি কবিতা, তাহলে জয় গোস্বামীর কবিতায় যাই। সুস্মিতা মিত্র লিখেছেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। যখন ভালো লাগার কথা বলেন তখনই আমার ভালো লাগাটাও না আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা আছেন বলেই তো আমি আছি, আর আপনাদের জন্যই তো আমি চলে এসেছি। জয় গোস্বামী কবিতায় যাব, শোনাবো মেঘ বালিকার জন্য রূপকথা। এই কবিতাটিও বহুশ্রুত, আজকে আমার কণ্ঠে শুনবেন এবং আমায় জানাবেন অবশ্যই যে কেমন লাগবে, কেমন লাগছে। অঙ্কিতা চক্রবর্তী, আপনার পরিবেশনা খুব মনোগ্রাহী, ভালো লাগা অনেকখানি। প্রিয়াঙ্কা গাঙ্গুলি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। একটু প্রেমের কবিতায় যাই। জয় গোস্বামীকে তো আমরা প্রেমের কবিতায় পেয়ে থাকি, তার লেখায় প্রেম ভালোবাসা উঠে আসে বারবারই। তাই আজকে মেঘ বালিকার জন্য রূপকথা শোনাই। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঙের ছিলে। আর হ্যাঁ, শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়।
বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে নানান কাজে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আবার নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম। গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। কেশব রঞ্জন লিখেছেন, তৃষ্ণার্ত নীলাভ আকাশ খোঁজে নাইয়া লাইভ মঞ্চ। একদমই তাই। নাইয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কারণ এই অস্থির সময়ে তারা যেভাবে শিল্পীদের জায়গা করে দিচ্ছেন এবং শ্রোতা বা দর্শক বন্ধুদের সাথে সামনে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য নাইয়ার জন্য অনেক ভালোবাসা থাকলো। তারা এইভাবে সাফল্যের সাথে এগিয়ে চলুক, এই বিশ্বাস এবং এই আশা রাখি আমি। আরেকটি অনুরোধ ছিল যে তালের কবিতা শোনানোর জন্য, সেই অনুরোধও রাখব। শোনাবো দূরের পাল্লা।
প্রিয়াঙ্কা গাঙ্গুলি, মেঘের মতো মিষ্টি ভালোবাসা। সৌরভ মুখার্জি, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। একটা গল্প হলে ভালো হয়, বেশ হবে, গল্পও হবে। এটা শুনিয়ে নিই, তারপরে একটা গল্প তাহলে শোনাবো। এখন শোনাবো একটু ছন্দে ছন্দে। সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা ছন্দের জাদুকর হিসেবে জানি, তার কবিতায় সবসময় অতি নগণ্য জিনিসও উঠে এসেছে, যেমন শশার ফুল, আলতাপাটি শিম, নদী, জল, মাঠ, পুকুর, সমস্ত কিছুই তার কবিতায় উঠে এসেছে। আর আমি আজকে শোনাবো গ্রাম বাংলার একটি চিত্র, যার বর্ণনা কবি তার দূরের পাল্লা কবিতায় দিয়ে গেছেন। নবারুণ মণ্ডল, দারুণ উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। দূরের পাল্লা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, ছক ছক কলসির বক বক শোন গো, ঘোমটায় ফাঁক বয় মন উন্মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, কোন গান গাচ্ছে? রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা, রূপ দেখো তোমরা, রূপ দেখো তোমরা, রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি, ওর নামই টগরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গোখরি, ডাক পাখি ওর লাগি ডাক টেকে হদ্দ, ওর তরে সজ্জলে ফুল ফোটে পদ্ম, ওর তরে মন্থরে নদ হেথা চলছে, জলপিপি ওর মৃদু বল বুঝি বলছে, আটকেছে যেই ডিঙা চাইছে সে স্পর্শ, সংকটে শক্তি ও সংসারে হর্ষ। পানবিনের ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান ঢাঙা, রূপ দেখো তোমরা, রূপ দেখো তোমরা, রূপ দেখো তোমরা। পান সুপারি পান সুপারি, এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পীরেরই শিরনি মেনে, চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে, বায়ু বাঁচিয়ে ডাইনে রুখে, বুক দে টানো বৈঠা হানো, 7-17 কোপ কোপানো, হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামুর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, রূপ দেখে কি থমকে গেল? জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো, ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা, মাছের পাছে কুরবদরের কুদরতিতে, নৌকো বাঁধা হিজল গাছে, নৌকো বাঁধা হিজল গাছে, নৌকো বাঁধা হিজল গাছে। আর জোরদের ক্রোশ, জোরদের ঘণ্টা, টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা, চাপ চাপ শ্যাওলায় দ্বীপ সব সার সার, বৈঠায় ঘাই সেই দ্বীপ সব নড়ছে, ভিলভিলে হাঁস তাই জলগায় চড়ছে, ওই মেঘ জমছে, চল ভাই সমছে, গাও গান দাও শীষ, বকশিস বকশিস, বকশিস বকশিস। খুব জোর ডুব দেয়, বয়স্রোত রিমঝিম, নেই ঢেউ কল্লোল, নয় দূর নয় তীর, নেই নেই শঙ্কা, চল সব ফুর্তি, বকশিস টঙ্কা, বকশিস ফুর্তি। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে,
ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে, তন্দ্রায় ঢুলছে, তন্দ্রায় ঢুলছে। তরুণ ব্যানার্জি লিখলেন সুপার, থ্যাংক ইউ। আবার লিখেছেন লাভলি, আবারও থ্যাংক ইউ। ইন্দ্রনীল রক্ষিত, চন্দন রক্ষিত লিখেছেন সুপার, থ্যাংক ইউ। তরুণ ব্যানার্জি লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। কেশব রঞ্জন লিখেছেন ছোটবেলার অনেক স্মৃতি ফিরে আসলো। পেরেছি তাহলে আমি ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে। ইন্দ্রনীল রক্ষিত খুব শুভ সন্ধ্যা, হ্যাঁ শুভ সন্ধ্যা। আবারও লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ। কতবার পড়েছি এই কবিতাটি, যতবার পড়ি ততবার ভালো লাগে, সৌরভ মুখার্জি। খুব ভালো লাগছে, কাবেরী ঘোষ। সঞ্জীব চন্দ্র লিখলেন সুন্দর লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সময় তো এগিয়ে চলেছে, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। একটা সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, তার মধ্যে আবার আপনাদের অনুরোধ এবং আমার নিজের ভালো লাগার কবিতা, এর জন্য আসলে ঠিক একটা ঘন্টার মধ্যে এগুলোকে বাঁধা যায় না। তাও যতটুকু পারছি আপনাদেরকে শোনানোর, আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আর আপনারাও সমান তালে আমার সাথে আছেন, তার জন্য ভালোবাসা আপনাদের প্রতি। এবার একটু অন্য আঙ্গিকে যাই। কবিতা শোনালাম, কেশব রঞ্জন লিখেছিলেন একটি গল্প শোনানোর জন্য, তাই একটা গল্প শোনাই। এই গল্পটিও ভীষণ পছন্দের, আমি জানি আপনাদের খুব ভালো লাগার একটি গল্প। আমি নামটা বললেই তখন আপনাদের সেই স্মৃতির সিঁড়ি বেয়ে আরও খানিকটা পথ হেঁটে যেতে হবে, ছেলেবেলায় ফিরে যাবেন। ছোটোবেলাতেই আমরা এই গল্পটা পড়েই বড় হয়েছি। গল্পের নাম টুনটুনি আর রাজার কথা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে, আর ভাবলে, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাটা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি কি বলছে? রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেলেন এবং বললেন, হ্যাঁ, পাখিটা কি বলছে রে? মহারাজ, পাখিটি বলছে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও নাকি সে ধন আছে। রাজা বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হলো। তখন সে বলল, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলছে যে
মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আনতো ধরে, ব্যাটাকে ভেজে খাই। যেই বলা অমনি কাজ, লোক গিয়ে টুনটুনি ব্যাটাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো, একবার দেখি। বলে তিনি হাতে নিলেন। তা দেখে আরেকজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে হেঁটে যাচ্ছিল। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই। আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিকেই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি ব্যাটাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুথু করলেন, ওয়াক তুলেন, মুখ ধোন, আর কত কি করেন। তারপর জেগে বললেন, জল্লাদ, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আনতো ব্যাটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনা হলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই ঠক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ঢোক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে ধরে বললেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে, সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো। ক্ষণিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো, পালালো পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার নিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে। অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবাই সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলে খালি বাসা পড়ে আছে।
আপনার কবিতা শুনে মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা যেন আটকেই থেকে যায়, যেন এতটাই আপনার পরিবেশনার ক্ষমতা। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, কিন্তু কোথাও না কোথাও তো একটা থামতে হয়। রাজু পাল এই কথাটি লিখেছেন, কোথাও না কোথাও তো থামতে হয়। তাই আজকের মতন তো আমাকে নির্ধারিত সময় শেষ করতে হবে। আর আপনাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা এগুলো থাকলে আপনারা চাইলে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে, তখন অনেক অনেক কবিতা, গল্প সব শোনানো যাবে। খুব ভালো লাগলো ইমরান আলী, ধন্যবাদ। সুন্দর অভিনয়ের আত্মপ্রকাশ প্রিয়াঙ্কা গাঙ্গুলি, থ্যাংক ইউ। একটু কাজী নজরুল ইসলামের কবিতা হলে ভালো হয়। আসলে এত অনুরোধ, কোনটা ছেড়ে কোনটা করি। ঘড়ির কাঁটা বলছে যাই যাই, ঠিক আছে, অসুবিধে নেই, সব হবে। আর যেটুকু সময় আছে আমি চেষ্টা করছি আপনাদের কথা রাখতে। তার আগে একটা আবার ছন্দের কবিতা শোনাই। ঐতিহাসিক জলসা, কবি ভবানীপ্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস। সব নাকি লিখে গেছে মেগাস্থিনিস। ছন্দে ছন্দে একটু মনে দোলা লাগালাম। প্রদীপ আচার্য লিখলেন আজও খুব ভালো লাগলো। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং মন্তব্য করে জানানোর জন্য, থ্যাংক ইউ আপনাকে। স্বপ্না ঘোষ লিখেছেন স্যালুট। শ্রীমন্ত শাহ লিখেছেন খুব সুন্দর। স্বপ্না ঘোষ লিখেছেন খুব সুন্দর উপস্থাপনা। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সময় একদম শেষের দিকে, তাই কাল বিলম্ব না করে শেষের দিকেই আমিও এগিয়ে যাই। আপনারা যারা প্রথম থেকে আমার সাথে ছিলেন এবং প্রথম থেকেই আমাকে তাদের ভালো লাগার কথাগুলো জানাচ্ছিলেন লিখে লিখে, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। এবং আজকের এই পথটি নির্মাণ করে দিয়েছেন আমাদের সবার প্রিয় বাবুদা এবং তার সাথে অঙ্কিতা। তাদের দুজনের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা থাকলো। সব কিছু ঠিক হয়ে গেলে, আমাদের পৃথিবী সুস্থ হয়ে উঠলে আমাদের সামনাসামনি অবশ্যই দেখা হবে, এই প্রত্যাশা রাখি। নাইয়া এই অস্থির সময়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগ আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক। সবাই এখানে আসুক, তাদের ভালো লাগা কথা বলুক, গান, কবিতা, নাচ সবটাই পরিবেশিত হোক, এটাই চাইব।
বিপ্লব ধর লিখলেন ভেরি নাইস, খুব ভালো হয়েছে দারুণ, ধন্যবাদ। শ্রীমন্ত শাহ অসম্ভব ভালো উপস্থাপনা, ধন্যবাদ। তাহলে আমি আজকের মতো আমার শেষ নিবেদনে যাই, যেটা হলো আমরা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের কি মনে হতো যে কবে আমরা বড় হব, বড় হলে বুঝি কত ভালোই আমাদের কাছে অপেক্ষা করে আছে, কত ভালো কাজ, কত ভালো লাগা। কিন্তু যেই আমরা বড় হয়ে গেলাম তখন যেন কেমন মনে হয় যে ছেলেবেলাটাই কত ভালো ছিল, সেই ছেলেবেলাতে যদি ফিরতে পারতাম কত ভালো হতো। আর এখন যারা ছোট আছে তাদের ছেলেবেলাটা ঠিক যেভাবে কাটে আমাদেরটা না সেভাবে মানে আলাদা ছিল, কাটতো অন্যভাবে। আমাদের সময় তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, রাজা রানীর গল্প, আমাদের মাঠে খেলাধুলো সব ছিল, সব। কিন্তু এখন যেটা হয়েছে সবটাই ঘরে বসে মোবাইল কেন্দ্রিক, দু চোখ মোবাইলের পর্দায় আর টিভির পর্দায় আটকে। তাদের কাছে কোনো ছুটি নেই, ছুটির দিন নেই। আমাদের যেরকম রবিবারটা ছুটির দিন ছিল, আমরা সেদিনকে পড়াশুনো থেকে বিরত থাকতাম, টিউশন থাকতো না, কিচ্ছু থাকতো না। আর এখন কি হয়েছে, রোববার দিনও বাচ্চাদের পড়াশুনো থাকছে, তারা সেই পড়ার চাপ থেকে বেরোতে পারে না, একটা দিনও তাদের নিঃশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার সময় হয় না। সেই রকমই একটি কবিতা কবি তরুণকান্তি বারিকের লেখা, দাও ফিরে সে ছেলেবেলা, এই কবিতাটি দিয়ে আজকের মতন আমি বিদায় নেব। কেশব রঞ্জন, আরও একদিন নাইয়া লাইভে আসার অনুরোধ থাকলো। নাইয়া থেকে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই আসব। আমি তোর কবিতায় পথ হাঁটি, কবিতাকে সাথে নিয়ে চলতে ভালোবাসি, তাই যখন যারা যেভাবে ডাকেন ভালোবেসে ডাকলেই, আমার সাথে সময় মিলে গেলেই আমি সেখানে চলে আসি। দাও ফিরে সে ছেলেবেলা, কবি তরুণকান্তি বারিক। আয় রে সোনা চাঁদের কণা, চাঁদ দিয়ে যা চুমো, এবার সোনা লক্ষ্মী মানে একটুখানি ঘুমুক। আয় রে সোনা চাঁদের কণা, চাঁদ দিয়ে যা চুমো, এবার সোনা লক্ষ্মী মানে একটুখানি ঘুমুক। দাও ফিরে সে ছেলেবেলা, পাঠশালাতে নামতা পড়ি, বাদল রাতে গা ছমছম, ভূতের গল্পে ভয়েই মরি। দাও ফিরে সে ছেলেবেলা, ঘুম পাড়ানি গানের সুর, মায়ের কোলে ঘুমাক শিশু, দস্যিপানা কোন সুদূর। দাও ফিরে সে ছেলেবেলা, শীতের রোদে আচার চুরি, দাও ফিরে সে ছেলেবেলা, দোলনা দোলাক বটের ঝুরি। দাও ফিরে সে ছেলেবেলা, বসেখ রোদে আমের বন, দাও ফিরে সে ছেলেবেলা, ছোট্ট সোনার সবুজ মন। দাও ফিরে সে ছেলেবেলা, বৃষ্টি পড়ে টাপুর টুপ, খাতার পাতায় নৌকোখানি, জলে ভিজেই দেয় যে ডুব। দাও ফিরে সে ছেলেবেলা, পুতুল খেলার সময়টুকু, কাটুম কুটুম আসবে ঘরে, খুশির নাচন নাচবে বুক। দাও ফিরে সে ছেলেবেলা, সুদূর নীলে উড়ুক ঘুড়ি, উড়তে উড়তে হঠাৎ দেখে চরকা কাটা চাঁদের বুড়ি। দাও ফিরে সে ছেলেবেলা, স্বপ্ন মাখা অপুর চোখ, দিদির সাথে ছুটবো মাঠে,
মায়ের যত বারণ হোক, দাও ফিরে সে ছেলেবেলা, মনের মাঝে নতুন খোঁজ। দাও ফিরে সে ছেলেবেলা, নাও ফিরে নাও বইয়ের বোঝ। দাও ফিরে সে ছেলেবেলা, নাও ফিরে নাও বইয়ের বোঝ। আয় রে সোনা চাঁদের কণা, চাঁদ দিয়ে যা চুমো। এবার সোনা লক্ষ্মী মানি একটুখানি ঘুমো। আয় রে সোনা চাঁদের কণা, চাঁদ দিয়ে যা চুমো। এবার সোনা লক্ষ্মী মানি একটুখানি ঘুমো। দাও ফিরে সে ছেলেবেলা, এই আশা নিয়ে সেই ছেলেবেলা ফিরে আসুক, এই প্রত্যাশা নিয়ে। এবং আমাদের এই অস্থির সময় কেটে যাবে, পৃথিবী শান্ত হবে এবং এক সুরে বেজে উঠবে বেহালা, সেতার, সন্তুর, হারমোনিয়াম। নতুন সূর্যোদয় হবে, সেই সূর্যের আলোয় আমরা প্রত্যেকে আলোকিত হব। আমরা পরস্পরের সাথে মিলতে পারবো, এই আশা রেখে নাইয়ার সমস্ত সদস্যদের প্রতি ভালোবাসা দিয়ে এবং আমার সাথে যে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা ছিলেন তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায়। আবারও ঠিক এইভাবে দেখা হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।